জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিইসির। এরপরেই জানিয়ে দিব এবার সীমান্তে সাউন্ড গ্রেনেড টিয়ার শেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি। জানিয়ে দিব পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন চূড়ান্ত। এরপরেই জানাবো ফেব্রুয়ারিতে কি আসলেই কোনো রাজনৈতিক ঝড় আসছে। সর্বশেষ জানাবো রাজনৈতিক ঐক্যমত না হলে সংস্কার অসম্ভব, আমির খসরু মাহমুদ চৌধুরীর মন্তব্য। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিইসির। সব অনিয়মের বিরুদ্ধে জনগণকে সামাজিক ও জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। বেলা 11:30টার দিকে ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনকালে এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, গত 5 আগস্ট ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই অধিকার প্রতিষ্ঠা করার কাজ নির্বাচন কমিশনের। এই অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ ভোটের হালনাগাদ। যেদিন ভোটাররা নির্ভয়ে নিজের ভোট দিতে পারবেন পছন্দের প্রার্থীকে, সেদিনই ভোটের অধিকার ফিরে পাবে এদেশের জনগণ। সেই সঙ্গে ভোটের অধিকার রক্ষায় এবং সব অনিয়মের বিরুদ্ধে জনগণকে সামাজিক ও জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জনগণের আশার প্রতিফলন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ সিইসি। অনিয়ম, অসততা, অসচেতনতা থেকে দূরে থাকতে হালনাগাদকারীদের সতর্ক থাকতে হবে। নির্ভয়ে দৃঢ়তার সঙ্গে তথ্য সংগ্রহকারীদের কাজ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মানুষের ভোটের অধিকারের আমানতের না করারও আহ্বান জানিয়েছেন। সীমান্তে সাউন্ড গ্রেনেড টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি। লালমনিরহাট সীমান্তে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকদিন ধরে চলা উত্তেজনার পর বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা বলেন, সীমান্তে সবসময় প্রাণঘাতী অস্ত্রই দেওয়া ছিল। অনেকে প্রশ্ন করেছে বিজিবি কেন সাউন্ড গ্রেনেড মারেনি, কেন কাঁদানে গ্যাস মারেনি, কিন্তু এগুলো তো বিজিবির কাছে নেই। তাদের কাছে প্রাণঘাতী অস্ত্র যেটা তারা ব্যবহার করতে পারেনি। এখন আমরা তাদের অনুমতি দিয়ে দিয়েছি, তাদের জন্য এসব জিনিস ক্রয় করা হবে। এখন সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে, তবে ভারতের বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বৈঠকে জানানো হয়। সীমান্ত এলাকায় চোরাচালান, অনুপ্রবেশ এবং অন্যান্য আইন শৃঙ্খলাজনিত সমস্যা মোকাবেলায় বিজিবির কার্যক্রম আরও জোরদার করতে হবে। এজন্য সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ব্যবহার করার মতো সরঞ্জামের প্রয়োজনীয়তা উঠে আসে। বিজিবির ব্যবহারের জন্য এই সরঞ্জাম কেনার অনুমোদন দ্রুত কার্যকর করা হবে। বাংলাদেশে অবৈধভাবে বসবাস করা বিদেশিদের নিয়ে তিনি বলেন, এর আগে একটি সার্কুলার দিয়েছিলাম যে আমাদের দেশে অনেকেই অবৈধভাবে বসবাস করছেন, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। 19,226 বিদেশি বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছেন। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক চূড়ান্ত। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত হতে যাচ্ছে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা উপদেষ্টা কমিটির সভায় 3 বাহিনীর পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সংস্কার পুলিশ, র্যাব ও আনসারের জন্য পোশাক সিলেক্ট করা হয়েছে। এটা পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। একসঙ্গে সব করা সম্ভব নয়, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের পোশাক হবে লোহার আয়রন রঙের, র্যাবের পোশাক হবে জলপাই অলভি রঙের, আর আনসারের পোশাক হবে সোনালী গমের গোল্ডেন হুইট রঙের। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পোশাকের সঙ্গে আমাদের সবার মন মানসিকতারও পরিবর্তন হতে হবে। আমাদের সবাইকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে, তাহলেই অনেক কিছু পরিবর্তন হবে। গত 15 বছর ধরে তাদের যে ট্রেনিং ছিল সেই ট্রেনিংয়েরও পরিবর্তন করতে হবে, তাদের মানবিক হতে হবে। জানা গেছে ইতোমধ্যে 18 পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধি দল বৈঠকে অংশ, সেখান থেকে পোশাক নির্বাচন করা হবে। উল্লেখ, এর আগে গত
11 আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে। অন্তর্বর্তী সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাউত হোসেন। ছবিতে বাম পাশে মেয়ে পোশাক সেটি পুলিশের এবং র্যাবের পোশাক এবং ডান পাশে আনসার নির্ধারিত। ফেব্রুয়ারিতে কি আসলেই কোনো রাজনৈতিক ঝড় আসছে? বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কয়েক বছর ধরে তৈরি হচ্ছে, কিন্তু গত আগস্টের শাসন ব্যবস্থার পরিবর্তনে আশা নিয়ে হাজির হয়েছে। অনেকে বিশ্বাস করেন যে এটি একটি শুরুর সূচনা। এই গুরুত্বপূর্ণ পর্যায়ে জাতিকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে। গভীর মূলে থাকা সমস্যাগুলোর সমাধান করতে অক্ষমতা কেবল সংকটগুলিকে আরো বাড়িয়েছে, যা প্রতিটি রাজনৈতিক দলকে হতাশ করে দিয়েছে। জামায়াত বাদে যারা আপাতত বিশৃঙ্খলা উপভোগ করছে বলে মনে হয়। সর্বোপরি রাজনৈতিক ভিত্তি বা প্রতিক্রিয়া ছাড়া এটি প্রশাসন কিভাবে রাজনৈতিক সিদ্ধান্তের জন্য অন্তর্নিহিতভাবে পরিকল্পিত একটি ব্যবস্থাকে নেতৃত্ব দিতে সফল হতে পারে। এটি একটি এয়ারপোর্ট ক্লিনারকে যাত্রী ভর্তি এয়ারবাস ও বোয়িং এর পরিদর্শক নকশায় উঠতে বলার মতো। বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক ক্যালেন্ডার, ধর্ম ও সাংস্কৃতিক যেমন শাসন ধারা নির্ধারিত, রমজানের সময় ঈদ উল ফিতর এবং ঈদুল আজহার মাধ্যমে জনসাধারণকে চাঙ্গা করা প্রায় অসম্ভব ব্যাপার। এই 3 মাস শুধুমাত্র আধ্যাত্মিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও পবিত্র, কারণ মানুষ উপার্জন, ব্যয় এবং উদযাপনে নিজেদের এই সময়টায় মনোনিবেশ করে। ধর্মীয় ব্যক্তি এবং উৎসবে অর্থনৈতিক লেনদেনের প্রাধান্য পায় রাজনৈতিক অস্থিরতার জন্য, যা সে সময় সামান্য জায়গা ছেড়ে দেয় বলেও মনে হয়। এ সময়ের মধ্যে যত চাপের ইস্যুই হোক না কেন, যে কোনো আন্দোলনটি একসময় সীমিত হয়ে যেতে পারে। সামনের দিকে তাকালে অন্তর্বর্তীকালীন সরকার নিজেকে একটি টিকটিক ঘড়িতে খুঁজে পায়। ফেব্রুয়ারি মাস হিসাবে দেখা যাচ্ছে এ মাসেই রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। তারা যদি ঈদুল আজহা পর্যন্ত আন্দোলন স্থিমিত রাখতে পারে, তাহলে তারা হয়তো তাদের ক্ষমতার মেয়াদ বাড়িয়ে দিবে। তবে উৎসবের মৌসুম শেষ হওয়ার পরে কি হবে তা যে কারো অনুমান। যদিও বিএনপি সম্ভবত একটি পরিকল্পনা রয়েছে বা অন্তত একটি পূর্বাভাস, আপাতত অন্তরকে অবশ্যই নিজেকে প্রস্তুত করতে হবে, যা একটি অনিবার্য ঝড় বলে তারা এই পরিস্থিতির জন্য তৈরি নাও থাকতে পারে। রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছালে সংস্কার কমিশনগুলো যে সুপারিশই করুক, অন্তর্বর্তী সরকার তা বাস্তবায়ন করতে পারবে না বলেও মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 4টি সংস্কার কমিশনের সুপারিশ প্রসঙ্গে ৭১কে একথা জানান তিনি। তার মতে সংস্কার কমিশনগুলো থেকে যে সুপারিশই করা হোক না কেন, তার জন্য রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া প্রয়োজন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাব সমালোচনা করে তিনি বলেন, এটি করলে সরকারের উদ্দেশ্য নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হতে পারে। জুলাই অভ্যুত্থানের পর আইন, বিচার, নির্বাচন সহ দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কার বেশ কঠিন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ে বেশিরভাগ কমিশন প্রতিবেদন দিতে না পারলেও বর্ধিত সময়ে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন আকারে সংস্কারের সুপারিশ জমা দিয়েছে 4টি কমিশন। দেশের সাংবিধানিক পরিচয় পরিবর্তন থেকে শুরু করে নির্বাচনী ব্যবস্থা সংস্কার, প্রধানমন্ত্রীর মেয়াদ কমানোর মতো সুপারিশ এসেছে। দলীয়ভাবে বিএনপি এখন এসব সংস্কার নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে দলটির অন্যতম নেতা ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সংস্কার কমিশনগুলো থেকে যে সুপারিশই আসুক না কেন, তার বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর।